ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস রিড। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রার পার্ট নম্বর 3 ভূ অবয়ব এবং মানুষের পাঠভিত্তিক যেগুলো প্রশ্ন উত্তর আছে সেগুলো আলোচনা করব। সাথে সাথে পাঠের ভিতরে যেগুলো অতিরিক্ত প্রশ্ন উত্তর আছে সেগুলো বিষয়ে আলোচনা করব। বিশেষ করে যারা বই পায়নি এখনও কিছু কিছু স্কুলের ছাত্রছাত্রী আছে যে সমাজ বই পায়নি, 6-এ নতুন অ্যাডমিশন, তো তাদের বিশেষ করে তোমরা এই ভিডিওগুলো দেখলে প্রশ্ন উত্তরগুলো একদম কমন পড়ে যাবে। বই না থাকলেও কোনো অসুবিধা নেই, এগুলো পড়লে হবে। তাই আমি শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও হলো, প্রথম প্রশ্ন হলো অনুশীলনী প্রশ্ন উত্তর দিয়ে পাঠভিত্তিক যেগুলো। প্রথম প্রশ্নটি ছিল পৃথিবীর কোন অংশে প্রধান ভূ অবয়বগুলো দেখা যায়? পৃথিবীর ভূপৃষ্ঠ তথা জলভাগ এবং স্থলভাগে প্রধান ভূ অবয়বগুলো দেখা যায়। খ নম্বর প্রশ্ন হচ্ছে স্থলভাগের প্রধান ভূ অবয়বগুলোর নাম কি? স্থলভাগের কয়েকটি ভূ অবয়ব হলো পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি এবং উপত্যকা। গ পর্বত এবং মালভূমির মধ্যে পার্থক্য উল্লেখ করো। পর্বত হলো উচ্চ ও খাড়া ঢালযুক্ত ভূ আকৃতির যার শিকড় থাকে। মালভূমি তুলনামূলকভাবে উঁচু হলেও এর উপরের অংশ সমান বা সমতল হয়। এটা হলো পর্বত এবং মালভূমির মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে সমভূমি কিভাবে গঠিত হয়? নদ নদী পুকুর ঝর্ণার প্রবাহমান জল উঁচু ভূমি থেকে শিলাবালি, মাটি ইত্যাদি ভাসিয়ে নিয়ে নিম্নভূমি অঞ্চলে জমা করে অজস্র বছর ধরে চলে আসা এই কার্যের ফলে উচ্চ ভূমিসমূহ ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমির সৃষ্টি হতে পারে। নম্বর হলো মরুভূমি অঞ্চলের বৈশিষ্ট্য কি? মরুভূমি অঞ্চলের দিনের বেলায় তাপমাত্রা অত্যন্ত বেশি এবং রাত্রের বেলায় তাপমাত্রা অত্যন্ত কমে যায়। মরুভূমি অঞ্চলে বালুর পাহাড়, শিলাময় উঁচু স্থান, শুষ্ক হ্রদ ইত্যাদি দেখা যায়। মরুভূমিতে কাঁটাযুক্ত গাছপালা বেশি পাওয়া যায়। এগুলো হচ্ছে মরুভূমির অঞ্চলের বৈশিষ্ট্য। তোমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিয়ে লিখতে পারো, আমি একসাথে লিখে দিয়েছি। 4 নম্বর পার্বত্য অঞ্চলের জনবসতি কম কেন? মানে পাহাড় পর্বত যেখানে আছে, পাহাড় পর্বত ইত্যাদি উচ্চভূমিগুলো সাধারণত শিলাময় এবং খাড়া ডালযুক্ত হয়। সেখানে কৃষিকাজ এবং গৃহ নির্মাণের জন্য সমতল অঞ্চলের অভাব, তাই এই সমস্ত অঞ্চলে জনবসতি কম। এখন দেখো পাহাড় পর্বত কিভাবে মানুষকে সাহায্য করে। 1 নম্বর হয়ে গেল। এখন পাহাড় পর্বত কিভাবে মানুষকে সাহায্য করে? পাহাড় প্রাকৃতিকভাবে জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে। এগুলো পানির উৎস, খনিজ সম্পদের আধার এবং বনজ সম্পদের উৎস। এছাড়াও পর্যটন, পশুপালন, চা চাষ ইত্যাদির জন্য সহায়ক। পর্বত অঞ্চল অনেক বড় বড় নদীর উৎপত্তিস্থল হিসেবেও কাজ করে। এগুলো হচ্ছে পাহাড় পর্বত আমাদেরকে সাহায্য করে, এভাবে সাহায্য করে। অনুশীলনী 2 লেখা আছে জলমণ্ডল কাকে বলে? জলমণ্ডল বলতে পৃথিবীর উপরিভাগে থাকা সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, হ্রদ ইত্যাদির সমষ্টিকে বোঝায়। খ নম্বর কোয়েশ্চন, পৃথিবীর গভীরতম অংশের নাম কি? মেরিয়ানা খাত। গ নম্বর, মহাদেশের মধ্যভাগে অবস্থিত একটি সাগরের নাম কাস্পিয়ান সাগর। নদীর উৎসস্থল বলতে কি বোঝো? উৎস বলতে কি বোঝো? যে স্থান থেকে একটি নদীর সৃষ্টি বা শুরু হয় তাকে নদীর উৎস বলা হয়। শাখা নদী, কোনো একটি নদী থেকে জলধারা বেরিয়ে এসে অন্য নদী বা সেই একই নদীতে গিয়ে পড়লে তাকে শাখা নদী বলে। ইংরেজিতে ব্রাঞ্চ রিভারও বলে। ইংরেজিটা না লিখলে হবে, কোনো অসুবিধা নেই। সংক্ষিপ্ত টিকা লেখো। সাগর, মহাসাগর। সাগর মহাসাগর হচ্ছে বিশাল জলাশয় যেখানে মহাসাগর সাগরের তুলনায় আকারে বড় ও গভীর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। সাগর বা উপসাগরে মহাদেশের গায়ে লেগে থাকে। সাগর মহাসাগরগুলো ভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর ভাণ্ডার। সাগর মহাসাগরে থাকা প্রাণীরগুলোর ভিতরে তিমি মাছ সর্ববৃহৎ। এটা হচ্ছে সাগর মহাসাগরের বিষয়। টিকা। এখন নদ নদী হচ্ছে ভূপ্রকৃতির এমন একটি অংশ যা পানি বহন করে সাগর বা হ্রদে গিয়ে মিশে। পাহাড় পর্বত মালভূমির মতো উচ্চভূমির নদীর উৎস হতে পারে। সিক্তভূমি বা জলাভূমি, নদী, উপত্যকা, পাহাড় পর্বত, মালভূমি ইত্যাদিতে ছোট বড় জলাশয় দেখা যায়। এগুলোকে আর্দ্রভূমি বা সিক্তভূমি বলা হয়। যেমন খাল, বিল, ডোবা, পুকুর, সরোবর ইত্যাদি একটি আর্দ্রভূমি। হ্রদ সাধারণত চারিদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে হ্রদ বলা হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন আকৃতির হ্রদ দেখা যায়।
রাশিয়ার বৈকাল হ্রদ হলো পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ। আকারে বিশাল হ্রদকে সাগরও বলা হয়। উদাহরণস্বরূপ কাস্পিয়ান হ্রদ যাকে সাগরও বলা হয়। বৃষ্টি, হিমবাহ, জলপ্রপাত, ভূগর্ভের জল ইত্যাদি উৎস থেকে হ্রদের জলভাগ সৃষ্টি হয়। কিছু কিছু হ্রদের জল নির্মল ও সুস্বাদু হয়, আবার কিছু কিছু হ্রদের জল লবণাক্ত হয়। ভারতে অবস্থিত কয়েকটি উল্লেখযোগ্য হ্রদ হলো সম্বর, পুষ্কর, লোকটাক ইত্যাদি। মণিপুরের লোকটাক হ্রদ জৈব বৈচিত্র্যকে খুব সমৃদ্ধ। কোয়েশ্চেন নম্বর 3, মানুষের উপর ভূ অবয়বের প্রভাব বর্ণনা করো। ভূ অবয়বে মানুষের বসতি, অর্থনৈতিক কার্যকলাপ, বিচরণ ইত্যাদি বহু পরিমাণে নিয়ন্ত্রণ করে থাকে। যে কোনো অঞ্চলের জনবসতি ঘন বা পাতলা হওয়া মূলত ভূপ্রকৃতি বা ভূ অবয়বের উপর নির্ভরশীল। তাছাড়া খনিজ দ্রব্যের অবস্থিতি, যাতায়াত, প্রসার এবং ব্যবসা বাণিজ্যের বিস্তার ও বহু পরিমাণে ভূ অবয়বের উপর নির্ভরশীল। এই প্রাকৃতিক অবয়বগুলোর সঙ্গে খাপ খাইয়ে মানুষ নিজের জীবন নির্বাহ করে আসছে। এটা হচ্ছে মানুষের উপর ভূ অবয়বের প্রভাব বর্ণনা। এখন অতিরিক্ত প্রশ্নের বিষয়ে আলোচনা করব। তার আগে যদি তোমরা আমার ভিডিওটিকে ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটিকে হিট করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ভালো লাগে ভিডিওকে একটু কমেন্ট করে দিও। তো নেক্সট অতিরিক্ত প্রশ্নোত্তরগুলোর বিষয়ে আলোচনা করব। ভূ অবয়ব কি? পৃথিবীর ধরনের গঠনকে ভূ অবয়ব বলে। যেমন নদ নদী, খাল বিল, হ্রদ, সাগর মহাসাগর, দ্বীপ, পাহাড় প্রভৃতি হলো বিভিন্ন প্রকারের ভূ অবয়ব। ভূ মানে ড্যাশ ও অবয়ব মানে ড্যাশ। ভূ মানে পৃথিবী, অবয়ব মানে গঠন। কি কারকের জন্য বিভিন্ন সময়ে ভূ অবয়বগুলো পরিবর্তনের সম্মুখীন হয়? বাহ্যিক ও আভ্যন্তরীণ কারকের জন্য। ভূ অবয়বের প্রধান দুটি ভাগ কি কি? ভূ অবয়বের প্রধান দুটি ভাগ হলো জলভাগ এবং স্থলভাগ। মালভূমি হলো ড্যাশ ভাগের ভূ অবয়ব, স্থলভাগের ভূ অবয়ব। স্থূলভাগ মূলত কয়টি মহাদেশে? স্থলভাগ মূলত কয়টি মহাদেশ নিয়ে গঠিত? সেগুলো কি কি? স্থলভাগ মূলত 7টি মহাদেশ নিয়ে গঠিত। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা, মানে মহাদেশ 7টা। পর্বতের উঁচু অংশের জলবায়ু ড্যাশ। পর্বতের উঁচু অংশের জলবায়ু শীতল। হিমবাহ কি? পর্বতের ঢালু অংশ বেয়ে বরফের খণ্ড নেমে আসার পরিঘটনাকে হিমবাহ বলা হয়। ড্যাশকে পর্বতমালা বলা হয়। পর্বত সমষ্টিকে পর্বতমালা বলা হয়। পাহাড় পর্বতে জনবসতি কম হওয়ার কারণ কি? পাহাড় পর্বত ইত্যাদি উচ্চভূমিগুলো সাধারণত শিলাম এবং খাড়া ঢালযুক্ত হয়। সেখানে কৃষিকাজ এবং গৃহ নির্মাণের জন্য সমতল অঞ্চলের অভাব, তাই এই সমস্ত অঞ্চলে জনবসতি কম। ড্যাশ চাষ পাহাড় অঞ্চলে করা হয়? ঝুম চাষ। ঝুম চাষ কি? পাহাড়ের ঢালু অঞ্চলে ধাপ কেটে, ঘাস বন কেটে মানুষ ধান, গম, আলু, কচু, ফলমূল ইত্যাদি চাষ করে। পাহাড় অঞ্চলে এই ধরনের করা অস্থায়ী কৃষিকে ঝুম কৃষি বলা হয়। মালভূমি কি? ভূপৃষ্ঠে পাহাড় পর্বতের চাইতে কম উচ্চতা বিশিষ্ট প্রায় সমতল কিছু উচ্চভূমি দেখা যায়। এই চওড়া এবং অসমান উচ্চভূমিকে মালভূমি বলা হয়। পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমির নাম কি? সেটা কোথায় অবস্থিত? পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমির নাম তিব্বত মালভূমি। এটি ভারতে অবস্থিত। মালভূমি অঞ্চলগুলোতে কি কি খনিজ পাওয়া যায়? লোহার আকর, কয়লা, ম্যাঙ্গানিজ, সোনা ইত্যাদি খনিজ সম্পদ পাওয়া যায়। জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? কিছু মালভূমির খাড়া ঢালু অংশ দিয়ে ঝর্ণার জল নিচের দিকে প্রবাহিত হয়ে জলপ্রপাতের সৃষ্টি করে। মেঘালয়ে অবস্থিত দুটি জলপ্রপাতের নাম, একটা বিডন, একটা বিশপ। ড্যাশ হলো অসমের সবচেয়ে উঁচু পাহাড়। বড়াইল হলো অসমের সবচেয়ে উঁচু পাহাড়। অসমের দুটি জলপ্রপাতের নাম পানিমুর এবং ভেলুঘাট। সমভূমি কি? সাধারণত ভূপৃষ্ঠের সমতল অঞ্চলকে সমভূমি বলা হয়। সমভূমি পৃথিবীর ড্যাশ অঞ্চল জুড়ে আছে? 1/3 অঞ্চল জুড়ে আছে। সমভূমিতে ঘন বসতি হওয়ার কারণ কি? সমভূমি অঞ্চলগুলো সারযুক্ত হওয়ার, সেগুলো কৃষি কর্মের জন্য অত্যন্ত উপযোগী। নির্মাণ কাজ এবং পরিবহনের সুবিধার জন্য সমভূমিতে কলকারখানা গড়ে ওঠে। এই সুবিধাগুলো আছে বলে সমভূমি অঞ্চলের জনবসতি অধিক। আফ্রিকার বিশাল মরুভূমির নাম কি? আফ্রিকার বিশাল মরুভূমির নাম হলো সাহারা মরুভূমি। উপত্যকা বলতে কি বোঝো? তোমার জানা আছে এমন দুটি উপত্যকার নাম? উচ্চভূমির, এখানে উত্তরটা
দুই উচ্চভূমির মধ্যে নদী বা হিমবাহের দ্বারা সৃষ্ট দীর্ঘকায় নিম্নভূমিকে উপত্যকা বলে। দুটি উপত্যকার নাম বরাক উপত্যকা ও ব্রহ্মপুত্র উপত্যকা। পৃথিবীর উপরিভাগে ড্যাশ শতাংশে জলে ঘেরা। ড্যাশ শতাংশ জলে ঘেরা। কত শতাংশ? 71%। পৃথিবীর মোট জলভাগের ড্যাশ শতাংশ সাগর মহাসাগর দিয়ে ঘেরা। 97%। পৃথিবীর সর্বমোট সাগরের সংখ্যা কয়টি ও কী কী? পৃথিবীর সর্বমোট সাগরের সংখ্যা 5টি, সেগুলো হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। 28 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম গভীরতম সাগর। পৃথিবীর দেশ হলো পৃথিবীর বৃহত্তম গভীরতম সাগর প্রশান্ত মহাসাগর। এখন প্রশান্ত মহাসাগরের 29 নম্বর প্রশ্ন হলো প্রশান্ত মহাসাগরের গভীরতম অংশের নাম হলো ড্যাশ মেরিয়ানা খাত। সাগরে থাকা বৃহৎ প্রাণীটি হলো ড্যাশ তিমি মাছ। ব্রহ্মপুত্রের কয়েকটি উপনদীর নাম সুবনশিরি, কপিলী, পাগলাদিয়া, বেকি ইত্যাদি। উপনদী কি? কোনো ছোট নদী যদি প্রবাহিত হয়ে কোনো বড় নদীতে মিলিত হয় তাকে উপনদী বলে। জেন্টা বা মোহনা বলতে কি বোঝো? কোনো নদী উৎস থেকে বেরিয়ে এসে নানা স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হ্রদ বা সাগরে পড়ে। নদী বা সাগরের এই মিলনস্থলকে মোহনা বা ডেল্টা বলে। তারপরে নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ হলো রাশিয়ার ড্যাশ হ্রদ। কোন হ্রদ? রাশিয়ার বৈকাল হ্রদ। ভারতের অবস্থিত কয়েকটি হ্রদের নাম হলো সম্বর, পুষ্কর, লোকটাক। লাস্ট, মণিপুরের ড্যাশ হ্রদ জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে সমৃদ্ধ? লোকটাক হ্রদ। প্রশ্নটা এমন হতে পারে যে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে আছে লোকটাক হ্রদ? মণিপুর রাজ্যে। 39 নম্বর কোয়েশ্চেন হলো ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি। তো আজকের এই প্রশ্নগুলো আলোচনা করা হলো। নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টারটা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।